চ আজকে বলতে পারিস যে আজকে আমরা যেটা মেন ক্লাস সেটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি না পেপার 1 ইউনিট 1 দিয়ে আজকে আমরা শুরু করব। তো সেই ইউনিট 1-এ আমরা কি আছে সেটা একটু দেখে নিই। যে কোনো সাবজেক্ট যখন আমরা ঢুকি তখন তো তার সম্পর্কে আমরা আগে ইন্ট্রোডিউস করি নিজেদেরকে। তো ঠিক তেমনিভাবে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটাও নিজেকে তো ইন্ট্রোডিউস করতে হবে। তো সেখানে সেই জন্য কি আছে, এটা ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি। তো তার মধ্যে যেটা মেনলি আছে সেটা কি আছে না, অ্যানথ্রোপোলজি এই সাবজেক্টটা কাকে বলে। প্রথম দিনের ক্লাসে আমি বলেছিলাম যে যদি হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি আসে তাহলে আমরা এক ধরনের আনসারের প্যাটার্ন হবে, আর ঠিক অন্যভাবে যদি ডিফাইন অ্যানথ্রোপোলজি আসে তাহলে কিন্তু আমাদের পার্টিকুলার কোনো অথর, অ্যানথ্রোপোলজিস্ট বা সোশিওলজিস্টের ডেফিনেশনই দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা দুটো বা তিনটে ডেফিনেশন একটু ভালো করে পড়ে যাব। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি না, প্রত্যেকটা সাবজেক্টের একটা কি থাকে, এইমস অ্যান্ড অবজেক্টিভস থাকে। তো এই ক্ষেত্রেও আমরা দেখব কি না অ্যানথ্রোপোলজির এইমস অ্যান্ড অবজেক্টিভস কি কি আছে। তারপর আমরা দেখব কি না এখানে কি কি ব্রাঞ্চেস আছে, অর্থাৎ অ্যানথ্রোপোলজি একটা ভার্স্ট সাবজেক্ট, তার কি আছে না কতগুলো ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চগুলো প্রত্যেকটা সম্পর্কে এবং তাদের যে সাব ব্রাঞ্চগুলো আছে সেগুলোর সম্পর্কে আমরা পড়ব। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে কি না আমাদের এখানে কি আছে না কিছু ডেভেলপমেন্টাল ফেজ আছে। কিসের না অ্যানথ্রোপোলজির যবে থেকে শুরুয়াত হয়েছে তবে থেকে শুরু করে যে মডার্ন টাইম, সেই মডার্ন টাইম অবধি অ্যানথ্রোপোলজির যে ডেভেলপমেন্ট সেই ফেজটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। সেটা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে আবার ইন্ডিয়ার পার্সপেক্টিভেও আমরা ভাগ করতে পারি। ইউনিট 1-এ যেটা আছে সেটা হচ্ছে কি না ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে যে ডিভিশনগুলো সেই ডিভিশনগুলোর কথা বলা আছে। তো সেগুলোকে আমরা দেখব। আর কি দেখব না কলোনিয়াল টাইমে অ্যানথ্রোপোলজি কি হয়েছিল না ফ্লারিশ করেছিল, তার পিছনে যে কারণগুলো আছে সেগুলোকেও আমরা চেক আউট করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসে যে মেইন থিম সেটা হচ্ছে এইগুলোই। তো এবার আমরা দেখে নিই যে এই অ্যানথ্রোপোলজি যদি তোদের বলে যে শুধুমাত্র হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি, সো হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি যখন বলবে তখন আমরা কি বলতে পারি না নিজেদের মতো করে অ্যানথ্রোপোলজিকে আমরা ডিসক্রাইব করতে পারি। তো যাই করিস না কেন তার মেন কথায় কি আছে না, তার মেন কথা আছে কি না অ্যানথ্রোপোলজি দুটো ওয়ার্ডের যোগফল, একটা হচ্ছে কি না অ্যানথ্রোপস আর একটা হচ্ছে কি না লগি। সো আমরা দেখি দুটো গ্রিক ওয়ার্ডস, একটা হচ্ছে অ্যানথ্রোপস যেটার মানে কি না মানুষ, আর একটা মানে কি না লোগোস মানে হচ্ছে সায়েন্স। তাহলে এক কথায় যদি আমরা বলি যে অ্যানথ্রোপোলজিকে ডিফাইন করা তাহলে আমরা কি বলছি না অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ ম্যান বা একটা সায়েন্স অফ ম্যান। কিন্তু দেখা যাচ্ছে কি না এই যে কথাটা, এই কথাটা দিয়ে অ্যানথ্রোপোলজির যে মেন লক্ষ্য বা মেন যে সারবত্তা সেটাকে আমরা কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। কারণ সায়েন্স অফ ম্যান বললে আমরা কি দেখি না বিভিন্ন সাবজেক্ট আছে যারা কি করে না মানুষকে নিয়েই তাদের সাবজেক্ট, তাদের বিষয়বস্তুই হচ্ছে কি না মানুষ। যেমন হিস্ট্রি, সাইকোলজি, ফিজিওলজি, বায়োলজি, জেনেটিক্স, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু কি করে না মানুষকে নিয়ে ডিল করে। সেই জন্য আমরা ডেফিনেশনের ক্ষেত্রেও দেখব কি না, জাস্ট একটা কথা বলি, যখন অ্যানথ্রোপোলজি প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু অ্যানথ্রোপোলজি অ্যাজ আ সাবজেক্ট হিসাবে আত্মপ্রকাশ করেনি। কারণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কি না গ্রিক পণ্ডিত হেরোডোটাস, তাকে কি বলা হয় না ফাদার অফ অ্যানথ্রোপোলজি বলা হয়। সো হেরোডোটাস কি ছিলেন না একজন গ্রিক দার্শনিক ছিলেন। তো তাকে আমরা কি বলছি না ফাদার অফ অ্যানথ্রোপোলজি বলছি। সো কেন বলছি, বিকজ ওই দর্শন সাবজেক্টটাও কি না মানুষকে নিয়ে ডিল করে, তাই না।
তারপরে আমরা যদি দেখি তাহলে দেখবো কি না অ্যারিস্টটল থেকে শুরু করে তারপরে প্লেটো, মানে যে সমস্ত গ্রিক দার্শনিকরা কাজ করেছেন তাদেরকেও আমরা কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে ইনক্লুড করি। তাই কেন করি না, প্রথম দিকে অ্যানথ্রোপোলজি মানেই মানুষ কি বুঝতো না, তার সামাজিক দিকটা, সেটাকে ওপরে কি করতেন না বেশি এমফাসাইজ দেওয়া হতো। তাই জন্য যখন আমরা এখানে আমি যে 4টে ডেফিনেশন দিয়েছি সেটা যদি তোরা খেয়াল করিস দেখবি কি না সেখানেও কিন্তু যে অ্যানথ্রোপোলজির বিবর্তন সেটাকে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে অ্যানথ্রোপোলজি প্রথমে কোন পার্টিকুলার ব্যাপারটার ওপরে তাই জোর দিত, তারপরে কোথায় এসছে, আর লাস্ট অবধি আমরা অ্যানথ্রোপোলজিতে কি বিষয়বস্তু নিয়ে পড়াশোনা করি। সো দেখ দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি সে ডিফাইন করেছিল কি বলে দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড স্পেশালি অফ ইজ সোসাইটিস অ্যান্ড কাস্টমস। তাহলে দেখছি কি না প্রথম দিকে আমরা যে ডেফিনেশনটা পাচ্ছি সেখানে কি বলছে না মানুষের যে সমাজ এবং সেই সমাজে থাকতে গেলে যে রীতিনীতি সেগুলোকে নিয়ে ডিল করে কিনা অ্যানথ্রোপোলজি। এখানে যারা বাংলায় অনেকেই পড়ছে তাদের ক্ষেত্রে আমি বলি যখন আমরা ডেফিনেশন দেব তখন কিন্তু আমরা ইংলিশেই কথাটা পুরোপুরি লিখব, কারণ আর আমরা ইংলিশে কি লিখবো, ইংলিশে আর একটা জিনিস লিখবো সেটা হচ্ছে কি না কোনো অ্যানথ্রোপোলজিস্ট বা কোনো সোশিওলজিস্টের নামটা, তার যে স্পেলিংটা সেটা আমরা ইংলিশেই লিখব। এর কারণ কি না, এর কারণ দেখা যায় কি না যতই আমরা আক্ষরিক অর্থে ট্রান্সলেশন করি, এখন তোরা কি করিস না গুগল জেমিনি বা যাই কিছু এআই দিয়ে আমরা কি করি না ট্রান্সলেট করে দিই, দেখেছিস ট্রান্সলেটগুলো কেমন আসে, সেখানে কিন্তু কি হয় না পুরোপুরি তার আক্ষরিক অর্থটাকে বোঝানো ঠিক করে যায় না। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব না ইংলিশেই ওই ডেফিনেশনটা, ইংলিশেই ওই স্পেলিংটা লিখব। স্পেলিং এর ক্ষেত্রেও একই কথা, সেটা কি হচ্ছে যদি তোরা খেলা সচেতন হোস, এখন ওয়ার্ল্ড কাপ চলছে, সো বাইচুং ভুটিয়া বলে ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ার ছিল, জানিস বা শুনেছিস না? সো তার নামটা যদি তোরা দেখিস তাহলে দেখবি কি আনন্দবাজারটাও যদি আমরা পত্রিকাটাকে যদি দেখি প্রথমে বাইচুং লিখতো, তারপর আস্তে আস্তে তার বিবর্তন হয়ে তাকে কি করলো ভাইচুং বলে লিখলো। তাহলে কি হচ্ছে না তার যে অ্যাকচুয়াল স্পেলিং সেটাকেই তারা ট্রান্সলেট যখন করছে অন্য একটা ল্যাঙ্গুয়েজে সেটাকে ডিফারেন্ট ভাবে তার উচ্চারণ হচ্ছে। তো সেই ক্ষেত্রেই বলছি এই জিনিসগুলো একটু মাথায় রাখিস। সো নেক্সট আমরা দেখবো কি না ক্রোবার। ক্রোবার হচ্ছেন কি না একজন ফেমাস সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট। তিনি অ্যানথ্রোপোলজিকে ডিফাইন করলেন কি বলে, অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্স অফ গ্রুপস অফ ম্যান অ্যান্ড দেয়ার বিহেভিয়ার অ্যান্ড প্রোডাকশন। সো এখানে একটা কথা বলি, সেখানে হচ্ছে কি না প্রথমে বলছি কি না অ্যানথ্রোপস মিন্স ম্যান। সো ম্যান মানে কি না, ম্যান মানে হচ্ছে একটা গ্রুপ, গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ কমিউনিটি। কখনোই কি আমরা কি করি না, আমরা ইন্ডিভিজুয়াল কিছু নিয়ে ডিল করি না। সো এখানে উনি ঠিক তাই বললেন যে গ্রুপস অফ ম্যান অ্যান্ড দেয়ার বিহেভিয়ার অ্যান্ড প্রোডাকশন। সে কি ধরনের টুলস টেকনোলজি ইউজ করছে সেগুলোর কথাই বলছে কেন অ্যানথ্রোপোলজি। সো ইনি দেখ কি করলেন না পুরো ফিজিক্যাল পার্টটাকে পুরো অমিট করলেন, কারণ প্রথম দিকে মানুষ কি করেছিল অ্যানথ্রোপোলজিস্টরা, তারা কিন্তু এথনোগ্রাফিক যে কোনো কমিউনিটির ডিটেইলিং নিয়ে ইন্টারেস্টেড ছিল। পরবর্তীকালে কি হয়েছে আফটার 1900 বল ম্যাম। ম্যাম একটা কথা জিজ্ঞেস করছিলাম, ওই যখন ডেফিনেশন লিখতে দেবে না তখন ডেফিনেশনটা যেটা এই যে যেখানে লেখা আছে না কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি, এই ডেফিনেশনটা লিখলাম, লিখে এবার এই যে প্রোয়েবার তারপরে হার্সকোভিচ এদের এদের নামগুলো দিয়ে লিখতে হবে নাকি কোডগুলো? হ্যাঁ অবশ্যই, যখন ডিফাইন বলবে তখন অ্যাটলিস্ট দুটো ডেফিনেশন আমরা বলবোই। আচ্ছা, মানে মানে অ্যাকচুয়ালটা কনসাইড অক্সফোর্ডটা লিখলাম ধরুন, আর আরেকজনের নাম লিখে দিলাম ওই যে বলেছে সেই এইরকম ভাবে লিখতে হবে হ্যাঁ তাই তো? হ্যাঁ যদি ডিফাইন করতে বলে, হ্যাঁ, আর আমি যদি প্রথম এমনি বলে তাহলে একটা লিখলেই হবে তাই তো? না এমনি বললেও আমি দুটোকেই প্রেফার করি সব সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে যত বেশি তুই অ্যানথ্রোপোলজিস্টের নাম দিবি, তাদের বইয়ের নাম দিবি, তত তোর লেখাটা কি হচ্ছে অনেক রিচ হবে।
সো নেক্সট দেখ কি হচ্ছে, আফটার 1900 রিডিসকভারি অফ মেন্টাল। সো এই সময় কি হলো না, লোকজন বিশেষ করে জেনেটিক্স এই সমস্ত দিকে ঝুঁকে পড়লো, ফিজিক্যাল যে পার্টসটা সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে পড়লো। সো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও ঠিক তাই। সো হার্টজ তিনি একজন নামকরা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন। তিনি কি বলে ডিফাইন করলেন যে মেজারমেন্ট অফ হিউম্যান বিংস। তাহলে কি হচ্ছে না, যে কোনো হিউম্যান বডির ওপরে যে মাপ চোখ যা কিছু বল, হাইট বল, ওয়েট বল, সিটিং হাইট বল, এগুলো যা কিছু করা সেটাই হচ্ছে কি না অ্যানথ্রোপোলজির মূল বিষয়। সো দেখ এই কটা ডেফিনেশনের মধ্যে পুরোপুরিভাবে যে অ্যানথ্রোপোলজির যে বিষয়বস্তু সেটাকে তুলে ধরা হয়নি। তাই তোরা যারই ডেফিনেশন দিস না কেন, লাস্ট ওয়ান জেকব অ্যান্ড স্টার্ন, সো তার ডেফিনেশন কিন্তু তোরা দিবি, কারণ তার ডেফিনেশনটাই কি করেছেন না পুরোপুরি ভাবে সার্বিকভাবে কি করেছেন অ্যানথ্রোপোলজিকে ডিফাইন করেছেন। সো এখানে দেখ কি বলেছেন উনি, অ্যানথ্রোপোলজি ইজ আ সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। অর্থাৎ কি না, মানুষকে জানতে গেলে আমাদের কি করতে হয়, শুধুমাত্র জৈবিক বা সামাজিক বা তার সাংস্কৃতিক দিকটা জানার পড়লে কি হবে না, মানুষকে সমগ্রভাবে জানা যায় না। তাই অ্যানথ্রোপোলজি কি করে না, সমস্ত পার্সপেক্টিভ থেকে হিউম্যানকে জানার চেষ্টা করে। আর কি বললেন দেখ, অ্যান্ড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস সিন্স দেয়ার অ্যাপিয়ারেন্স অন দিস আর্থ, মোস্ট ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ আমরা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি দেখি না, যে কোনো একটা টাইম ফ্রেমে তারা কি করে না হিউম্যানকে স্টাডি করে। সো নয় পাস্ট নয় প্রেজেন্ট এগুলো আমরা কি করি, আমরা কিন্তু প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, সরি হ্যাঁ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট দুটো ফর্মে দুটো টাইম ফ্রেমে কি করি না হিউম্যানকে স্টাডি করি। তাই দেখ এনার ডেফিনেশনে কি বললেন, সিন্স দেয়ার অ্যাপিয়ারেন্স অন দিস আর্থ, তার মানে প্রাচীন মানুষের সাথে কি করছেন না মডার্ন মানুষ তারও কি করছে না স্টাডি করছে, সায়েন্টিফিক স্টাডি করছে। বোঝা গেল? সেই জন্যই বললাম কি যার ডেফিনেশনই দিস না কেন, জেকব অ্যান্ড স্টার্নের ডেফিনেশনটা কিন্তু মাস্ট। নেক্সট দেখ, যে কোনো সাবজেক্টেরই কি আছে না একটা লক্ষ্য আছে। সো আমাদের সাবজেক্টেরও লক্ষ্য আছে, সেটা কি দেখে নিই। সেটা কি করছেন, অ্যানথ্রোপোলজি স্টাডি হিউম্যান বিহেভিয়ার not concerned with particular man as such but with men in groups। বারবার একই কথা বলছি, কিন্তু আমরা কি ইন্ডিভিজুয়াল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কি না কমিউনিটি যে গ্রুপে বিলং করে সেইটাকে নিয়ে আমাদের মাথা ব্যথা। সো আমরা কি করি না, সেই গ্রুপটাকে স্টাডি করি, তাদের বিহেভিয়ার আমরা স্টাডি করি। তার মধ্যে একজন যদি উল্টোপাল্টা কাজ করে তো সেটাকেই আমরা ল্যান্ডমার্ক হিসাবে মোটেই ধরে টরে নিই না, আমরা কি করি পুরো গ্রুপ স্টাডি করি, তারপরে কি করি একটা কনক্লুশনে এসে পৌঁছাই। ঠিক আছে? সো অ্যানথ্রোপোলজি মে বি ডিফাইন্ড ব্রিফলি অ্যাজ দ্য সায়েন্স অফ গ্রুপস অফ ম্যান। ঠিক আছে? আর কি না, অন্যান্য যে কোনো সাবজেক্ট যারা কি করে না হিউম্যানকে নিয়ে ডিল করে, তারা কি করে শুধুমাত্র একটা অ্যাসপেক্ট নিয়ে কনফাইন করা থাকে। বাট অ্যানথ্রোপোলজি কি করে না, ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ম্যান। তাই জন্য অ্যানথ্রোপোলজির যে অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচটাকে আমরা কি বলি, হোলিস্টিক অ্যাপ্রোচ। কমপ্লিটলি স্টাডি করে হিউম্যানকে, তাই জন্য কি বলা হয়, ইট ইজ দ্য সায়েন্স অফ ম্যান অ্যান্ড ইটস টোটালিটি। তাহলে দেখ এখান থেকেও কি করছি, আমরা নিজেদের মতো করে দুটো ডিফারেন্ট ডেফিনেশন পাচ্ছি। কি বলুন, ওই সায়েন্স অফ ম্যানস ম্যান টোটালিটি, ইন ইটস আরেকবার বলুন। টোটালিটি। স্লাইডটা শো হচ্ছে না রে বাবা? স্লাইড শো হচ্ছে না? হ্যাঁ ম্যাম, দেখা দেখা যাচ্ছে তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো লাস্ট লাইনটা পড়িনি, আমি শুনছিলাম, এটা লিখছিলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে দেখ এখান থেকেও আমরা দুটো ডেফিনেশন বলছি। একটা হচ্ছে কি না সায়েন্স অফ গ্রুপস অফ ম্যান, তার মানে অ্যাকর্ডিং টু এইমস অনুসারেও কি করতে পারি আমরা অ্যানথ্রোপোলজিকে দুভাবে ডিফাইন করতে পারি। একটা অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্স অফ গ্রুপস অফ ম্যান, আর একটা হচ্ছে কি না অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্স অফ ম্যান ইন ইটস টোটালিটি। সো এরপরে দেখ এর কি স্কোপ আছে আমরা দেখে নিই। স্কোপের মধ্যে কি হচ্ছে অ্যানথ্রোপোলজি দেখবি বেশিরভাগ
যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিনা ক্যালকাটা ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি আমাদের এখানে অ্যানথ্রোপোলজিকে কিনা না সায়েন্স ডিগ্রি দেয়। আবার তুই যদি দেখিস ইগনু বা ডেকান ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, এরা সবাই কি করে না অ্যানথ্রোপোলজিকে কিন্তু এমএ ডিগ্রি দেয়। তাহলে অ্যানথ্রোপোলজিকে কেউ কেউ কি বলে না বায়োলজিক্যাল সায়েন্স, আবার কেউ কেউ কি করে না সোশ্যাল সায়েন্সের মধ্যেও ফেলে দেয়। তো সেখানেও দেখ, সেখানেও কিন্তু আমরা বোথ জিনিসটাকেই মার্জ করেছি। সো ইট ডিলস কেন এমনি হয় না, ইট ডিলস অন দ্য ওয়ান হ্যান্ড উইথ ম্যান এজ আ মেম্বার অফ দ্য অ্যানিমাল কিংডম। সো আমরা প্রথম দিনের ক্লাসে আমরা কি বলেছিলাম যে যদি আমি তোকে জিজ্ঞাসা করি যে তোকে ইন্ট্রোডিউস করতে, তুই আমাকে বলতেই পারিস যে অ্যানিমাল কিংডমের একটা অ্যানিমাল আমি, তার মানে কি আছে অ্যানিমাল কিংডমে ম্যানের একটা পজিশন আছে। সো সেই হিসাবে কি আছে না তার একটা স্টেটাস আছে। তো সেই দিকটা কি না তার ফিজিক্যাল পার্ট, তার বায়োলজিক্যাল পার্ট। অন্যদিকে কি করছে না সে একটা সোসাইটি বা সে একটা গ্রুপের মধ্যে রয়েছে, তার হিসাবেও কি আছে না তার একটা পজিশন আছে। সো সেই জায়গাটা তার কি আইডেন্টিফাই করছে না তার সামাজিক সাংস্কৃতিক পরিচয়, আর এই দিকটা তার কি করছে না তার বায়োলজিক্যাল পরিচয়কে আইডেন্টিফাই করছে। সো এর স্কোপটাও কি আছে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না দুটো দিকেই এর স্কোপ রয়েছে স্টাডি করেন। আর কি করছে ও না both the structural evolution of mankind and the growth of civilization are studied from the earliest times of which any record survives to the present. আমরা কি করছি না এমনি স্কোপ বলতে মেনলি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি আমরা ইভলিউশন স্টাডি করি। সেই ইভলিউশনটাকে না নট বায়োলজিক্যাল ইভলিউশন, বায়ো কালচারাল ইভলিউশন আমরা স্টাডি করি। আর কি করি না যে কন্টেম্পোরারি গ্রুপ আর সিভিলাইজেশন যখন থেকে শুরু হয়েছে বা তারও আগে থেকে যে সময় প্রিমিটিভ ম্যান এসছে তাদেরকে আমরা কি করছি কম্পেয়ার করছি। আর কি করছি না মডার্ন হিউম্যানের মধ্যেও কি আছে না ডিফারেন্ট গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে বা সেই কমিউনিটির মধ্যে আমরা কম্পারেটিভ স্টাডি করছি। সো ইন জেনারেল আমরা যদি বলি যে অ্যানথ্রোপোলজির কি কি পার্সপেক্টিভ আছে তার স্কোপের মধ্যে, তাহলে আমরা কি বলছি, বা যদি কোয়েশ্চেন আসে যে ইউনিকনেস অফ স্টাডিং অ্যানথ্রোপোলজি বা ইউনিকনেস অফ অ্যানথ্রোপোলজি, তাহলেও আমার আনসার কেমন হবে না এই ছটা অ্যাপ্রোচকে পার্সপেক্টিভকে আমরা ডিটেইলে ডেসক্রাইব করব। তো সেখানে আমরা কি বলছি না প্রথমেরটা বললাম কি না হোলিস্টিক অ্যাপ্রোচ। আশা করি আমি বোঝাতে পেরেছি যে হোলিস্টিক অ্যাপ্রোচটা কি আর কম্পারেটিভ অ্যাপ্রোচটা কি। সো নেক্সট আমি যাচ্ছি কি না সিস্টেমস অ্যান্ড প্রসেস। সিস্টেমস অ্যান্ড প্রসেস কি না যে কোনো সাবজেক্টের যখন আমরা স্টাডি করি তার কি থাকে কিছু মেথোডোলজি থাকে, সেই মেথোডোলজিটা ফলো করাই হচ্ছে কি না সিস্টেমস অ্যান্ড প্রসেস। সো অ্যানথ্রোপোলজিরও কি আছে না কিছু methods and methodologies such for data collection and data analysis and data interpretation. Next হচ্ছে কি না ethnic and ethic perspective. So যখন অ্যানথ্রোপোলজি না প্রথম এসেছিল ওয়ার্ল্ডে তখন মানুষজন কি করেছিল না তখন মানুষজন ওরা ঘরে বসে কি করতো না ডেটা কালেক্ট করার চেষ্টা করতো। সেটা কিভাবে সম্ভব, ধর কি হচ্ছে না কোনো একজন ট্রাভেলার্স তিনি কি করেছেন না ওই জায়গাটা ভিজিট করেছেন, ওই কমিউনিটিটাকে ভিজিট করেছেন। সো তিনি কি করেছেন বই লিখেছেন, যেমন বাই হিয়েন, হিউয়েনসাং, মেগাস্টিন সবাই করেছেন। সো তারা যে ডেটাটা কালেক্ট করেছেন বা যে বইগুলো লিখেছেন সেগুলো থেকেই তারা কি করেছিলেন না সেই জায়গার লোকজনকে সম্পর্কে জানার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তো তাদেরকে আমরা কি বলতাম না আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট, বিকজ তারা কি করেছিল ফার্স্ট হ্যান্ড ডেটা কিন্তু কালেক্ট করেনি, তারা ঘরে বসে কি করেছিলেন না ডেটা সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। সো এই ক্ষেত্রে যে ট্রাভেলার্সগুলি ধর আমি বলছি যে হিউয়েনসাং বা ফাহিয়ান, সো আমরা দেখেছি কি না চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি এসেছিলেন। সো ওনার লেখাটা যদি পড়িস তাহলে তোরা কি দেখবি না চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে কিন্তু ভালো ভালো কথাই লিখেছিলেন, বিকজ উনি তো ওখানে গিয়ে ভিজিট করেছিলেন, সো ওখানে গিয়ে থেকেছিলেন। খুব স্বাভাবিকভাবেই তুই কারোর বাড়িতে গেলি, তোকে কেউ বিরিয়ানি সমস্ত কিছু খাওয়ালো, এসে নিশ্চয়ই তার সম্পর্কে খারাপ খারাপ কথা লিখবি না, ভালো ভালো কথাই লিখবি। তো
তো সেই ক্ষেত্রে ওই পর্যটকদেরও কি ছিল, একটা বায়াসনেস ছিল কিন্তু, ঠিক আছে? তাহলে সেই ডেটাগুলো কি না আমরা পুরোপুরি জিনিসটাকে দেখতে পাই না। আর কি করেন না, তারা যখন লিখেছিলেন তাদের কালচারাল পার্সপেক্টিভ থেকে তারা কি করেছিলেন, অন্য একটা কালচারকে ডেসক্রাইব করার চেষ্টা করেছিলেন। তারা দেখলেন কি না, ধর আমি বলছি, ধর জারোয়াদের উপরে কেউ কাজ করছেন, তখন ওরা কি করছে, যদি সভ্য একটা মানুষকে ওখানে স্টাডি করেন, মানে বিসাইড অ্যানথ্রোপোলজিস্ট, তাহলে তারা কি বলবেন যে তারা হচ্ছে অসভ্য বর্বর জাতি, বিকজ কি হচ্ছে না, তাদের কালচারের সাথে আমাদের যে সিভিলাইজ কালচার সেটা কিছুতেই খাপ খাচ্ছে না। তো এই যে ভিউটা আমাদের কালচার থেকে কি করছি, আমরা অন্যের কালচারকে ডিসক্রাইব করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি না এটিক অ্যাপ্রোচ। সো প্রথম দিকে অ্যানথ্রোপোলজিস্টরা কিন্তু এই অ্যাপ্রোচটাই নিয়েছিলেন, বিকজ তারা তো যাচ্ছেন না। পরবর্তীকালে কি হয়েছিল না, তারা কিন্তু কি করেছিলেন না, তাদের কালচারের মতো করে, মানে যে কমিউনিটি বা যে লোকগুলো স্টাডি করছেন তাদের মতো করেই কি করেছিলেন না, তাদের থেকে ডেটাটা নেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের পার্সপেক্টিভ থেকে কি করেছিলেন না, সেটাকে কালেক্ট করার চেষ্টা করেছিলেন। সেটাকে আমরা কি বলি না, এমিক অ্যাপ্রোচ হলো। নেক্সট হচ্ছে কি না, কেস ম্যাম স্টাডি। ম্যাম বল ম্যাম একটা বক্তব্য আছে। বল। হ্যাঁ, ফাহিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন, আর চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিলেন মেগাস্থেনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ফাহিয়েন হিউয়েনসাং দুজনের নামই বললাম, সেই জন্যই বললাম। ঠিক আছে, নাই আবার যদি এইটা থেকে কেউ পড়তে যায় আবার তাহলে গন্ডগোল করে ফেলবে, সেই জন্য বলে ও দিলাম একবার। না না না, আমার ক্লাস দেখে হিস্ট্রি ক্লাস করতে হবে না। আচ্ছা বাবারে, তাহলে ম্যাম একবার, ম্যাম একবার হলিস্টিক অ্যাপ্রোচটা একবার বলে দেবেন শেষে হয়ে যাওয়ার পর। হোলিস্টিক অ্যাপ্রোচ আর এক্ষুনি বলছি, শেষে আর যাওয়ার দরকার নেই। হোলিস্টিক অ্যাপ্রোচে কি হচ্ছে না, মানুষকে আমরা কি করছি, সার্বিকভাবে জানার চেষ্টা করেছি, শুধুমাত্র একটা পার্সপেক্টিভ না, শুধুমাত্র বায়োলজিক্যাল পার্সপেক্টিভ না, তার কি না সোশ্যাল, কালচারাল, ফিজিওলজিক্যাল, মেন্টাল, সমস্ত পার্সপেক্টিভ দিয়ে কি করছি, আমরা জানার চেষ্টা করছি। সেটাকেই আমরা কি বলছি না, হোলিস্টিক অ্যাপ্রোচ। বুঝলি? ওকে ম্যাম, ওকে। হয়েছে? এমিক আর এটিকের পার্থক্যটা তাহলে লিখতে হবে তো, মানে ওই অ্যাপ্রোচটা। হ্যাঁ, সেটা এই ইউনিটের জন্য এই কোয়েশ্চেনটা না। আচ্ছা, কেলি মেয়ে কেমন আছে? হ্যাঁ ঠিক আছে এখন মোটামুটি, কিন্তু আর ইয়ে হয়নি, মানে সর্দি কন্টিনিউ করছে তো, সারাক্ষণই বিরক্ত সে। সো নেক্সট হচ্ছে কি না, কেস স্টাডি। কেস স্টাডি এটাও কি না একটা ইউনিক মেথোডোলজি অফ অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি। আমরা কি করি, যে যখনই একটা ঘটনা ধর ঘটেছে, সো যে ঘটনার সাথে যুক্ত যে ব্যক্তিগণ, তাদের থেকে আমরা কি করছি না, ওই ডিটেলটা নেওয়ার চেষ্টা করছি। ধর আমরা যখন বিএসসিতে পড়তাম, তখন ফিল্ডে যেতাম, তখন কি করতাম, আমরা তো একটা কোনো কমিউনিটি ভিজিট করতে যেতাম, আমাদের বলা হতো কি না, তাদের ম্যারেজ বা ডেথ রিচুয়ালসের ওপরে ডেটা কালেক্ট করতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম না, কেস স্টাডি মেথড অ্যাপ্লাই করতাম। কোনো একটা মহিলা যার সদ্য সদ্য বিয়ে হয়েছে, তখন তাকে আমরা কি করতাম, কোয়েশ্চেন করতাম, আপনার বিয়েটা কিভাবে হচ্ছে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কে গেছিল প্রথমে। ইভেন আমরা এমনি ছোট ছোট ডিটেলিংও নিতাম, যে কি রঙের শাড়ি পরেছিলেন, কতজন লোক এসেছিল, কি কি খাওয়ানো হয়েছিল, সমস্ত ডিটেলটা আমরা কিন্তু নিতাম। সো দেখ, এইটাকেই আমরা কি বলি না, কেস স্টাডি বলি। সো এই কেস স্টাডিটা তোর সাথে, এখানে আরো অনেকের বিয়ে হয়ে গেছে, আমি জানি অ্যাটলিস্ট যে পিয়ালির হয়েছে, তো আমি পিয়ালিকে বলছি, দিয়ে বলছি, পিয়ালিরও বিয়ে হচ্ছে, আমারও বিয়ে হচ্ছে। সো আমাদের কিন্তু যে আত্মীয়তার ধরন, সেগুলো কিন্তু আলাদা, বা রিচুয়ালসগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। সো ইন্ডিভিজুয়ালি ডিফার করবেই, তাই না? তাহলে সেটাই হচ্ছে কি না কেস স্টাডির ইউনিকনেস। সো কেস স্টাডিতে আমরা কি করছি না, যে কোনো ইন্ডিভিজুয়ালসের ডিটেল যে জিনিসটা, ঘটনাগুলো, সেগুলোকে আমরা তুলে আনার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে কি না ফিল্ড ওয়ার্ক। যে কোনো সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট, তার কি থাকে না, একটা ল্যাবরেটরি আছে। সো আমরা অ্যানথ্রোপোলজিকেও কি বলছি না, ইটস আ সায়েন্টিফিক স্টাডি। সো সায়েন্টিফিক স্টাডি মানে আমাদেরও একটা ল্যাবরেটরি থাকার কথা। বাট আমরা কাদের উপরে কাজ করি না, হিউম্যানের উপরে কাজ করি।
সো হিউম্যানকে আমরা যদি বলি যে কোনো আমরা ধর বলছি সাঁওতাল কমিউনিটি বা লোধা কমিউনিটির ওপরে আমি স্টাডি করব। সো তাদেরকে কি বলবো আমরা যে তোমরা আমার ল্যাবরেটরিতে এসো, আমি তোমাদের ডিটেল যে লাইফস্টাইল সেটাকে স্টাডি করব। সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব না। তাই আমরা কি করি না, তারা যে ন্যাচারাল সেটিং সেখানে গিয়ে আমরা ডেটা কালেক্ট করি, মানে এখানেই আমাদের কি না ইউনিকনেস। ওদের ক্ষেত্রে কি হয় না, ওদের যারা সাবজেক্ট তারা ওদের ল্যাবরেটরিতে আসে, বাট আমরা কি করি না আমাদের যে সাবজেক্ট আমরা তার কাছে যাই, সেটাই হচ্ছে কি না ফিল্ড ওয়ার্ক। ঠিক আছে? সো এই ফিল্ড ওয়ার্ক এটা হচ্ছে কি না অ্যানথ্রোপোলজিক্যাল ইউনিকনেসের মধ্যেই পড়ে। নেক্সট আমরা দেখছি কি না দুটো অ্যাপ্রোচ আছে। তো সেই অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো কি না একটা কম্পারেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা সবসময় কি করি না কম্পারেটিভ ওয়েতে স্টাডি করার চেষ্টা করি, পাস্টের সাথে প্রেজেন্ট ম্যান বা প্রেজেন্টেও বিভিন্ন কমিউনিটির সাথে আমরা কম্পেয়ার করি সবসময়। আর কি করি না হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা কিনা কি করি না আমরা শুধুমাত্র ফিজিক্যাল বা শুধুমাত্র বায়োলজিক্যাল সাইড না দেখে প্রত্যেকটা জিনিসের তার কি না কালচারাল যে জিনিসটা সেটাকেও আমরা স্টাডি করার চেষ্টা করি। সো এখানে অনেকেই হয়তো ইউপিএসসির জন্য প্রিপারেশন করছিস, তাদের ক্ষেত্রে কি আছে আর একটা অ্যাপ্রোচের কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে কি কনজাংটিভ অ্যাপ্রোচ। সো কনজাংটিভ অ্যাপ্রোচে কি করা হয় না কনজাংশন যেমন কি করে না দুটো ওয়ার্ডস বা দুটো সেন্টেন্সের মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করে, ঠিক তেমনি ভাবে অ্যানথ্রোপোলজিও কি করে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সোশ্যাল সায়েন্স বল বা ফিজিক্যাল সায়েন্স বল সেগুলোর সাথে কি করে না লিঙ্ক আপ করার চেষ্টা করে। সেই অ্যাপ্রোচটাকেই আমরা কি বলি না কনজাংটিভ অ্যাপ্রোচ। তাই দেখবি ওদের কোয়েশ্চেন আছে বা ওদের সিলেবাসে আছে যে রিলেশনশিপ বিটুইন অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, রিলেশনশিপ বিটুইন অ্যানথ্রোপোলজি উইথ আদার সায়েন্স, এইভাবে ওদের কোয়েশ্চেন আসে। সো তোদের ওই পার্টটা নেই। নেক্সট এবার আসছে কি না আমরা ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি। সো ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি আমরা যখন বলছি তখন একটু আগে একটু গল্প বলে নিই। সেটা হচ্ছে কি না যখনই কি হচ্ছে না যে কোনো সাবজেক্ট সেটা যখন ফ্লারিশ করার চেষ্টা করে তখনই কি হচ্ছে না তার মধ্যে কিন্তু গ্রুপিং বা ব্রাঞ্চিং আমরা দেখতে পাই বা ক্লাশ দেখতে পাই। যে কোনো দেখবি পার্টির ক্ষেত্রেও যদি ধরিস পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে, তো সেখানেও তো দেখছিস এখন রিসেন্ট দেখছিস যে তৃণমূল পার্টি তারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৈরি করলো, তাদেরও আবার কি হয়ে গেল ক্লাশ হলে দুটো ডিভিশন হয়ে গেল। সো যতই কি হচ্ছে সে জিনিসটা পপুলার হচ্ছে বা সেই জিনিসটা কি হচ্ছে না আরো এগিয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে না এই ব্রাঞ্চিং গুলো হতে থাকছে, তার মধ্যে ভাঙন কিন্তু ধরছে। সো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও তাই, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও কি হলো না তিনটা স্কুল অফ থট অ্যারোজ করলো, একটা ব্রিটিশ স্কুল অফ থটস, একটা আমেরিকান স্কুল অফ থট আর একটা হচ্ছে জার্মান স্কুল অফ থটস। সো জার্মান স্কুল অফ থটসের লোকজন না বেশি কিছু ব্যাপারে কিন্তু মাথা গলায়নি। ওরা কি করেছে পার্টিকুলারলি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল বা কালচারাল যে থিওরিগুলো আছে সেখানে ওরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। এক মিনিট, কে জয়েন করতে চাইছে আবার? কোথায় দিয়ে দেখবো রে? আমিও কোথায় ছিলিস এতক্ষণ? অ্যাকচুয়ালি সানডের জন্য কাজ হচ্ছিল পাওয়ারে, ছিল না, কারেন্ট ছিল না, নেটও ছিল না। ও সরি ম্যাম। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, সো তাদের বেশিরভাগ মতামতই তোরা দেখবি কি না সোশ্যাল কালচারাল যে থিওরিগুলো আছে যখন আমরা ওদিকে পড়বো তখন দেখবি জার্মান স্কুল অফ থটসের লোকজন তাদের মতবাদ নিয়ে হাজির হয়েছে। কিন্তু এমনি জায়গায় কি সবসময় দেখবি কি না ব্রিটিশ আর আমেরিকান এই স্কুল অফ থটসের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন চলছে। সো অ্যাকর্ডিং টু ব্রিটিশ স্কুল অফ থটস তারা কি করলেন, তারা অ্যানথ্রোপোলজিকে তিনটে ভাগে ভাগ করলেন। একটা হলো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা কালচারাল অ্যানথ্রোপোলজি, আর একটা হলো কি না আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। হলো এরপর
আমেরিকান স্কুল অফ থটস এর লোকজন বললো না না ওদের মতামত আমরা মানবো টানবো না। সো ওরা কি করলো না 4টে ব্রাঞ্চে ডিভাইড করলো। একটাকে বললো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটাকে বললো সোশ্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। সো আমরা কার কথা শুনবো বা কোথায় নিয়ে তো আমাদের লিখতে হবে। তো আমরা কি করি না ফ্রান্স বোয়াস তিনি কি করলেন না তার ফোল্ড অ্যাপ্রোচ দিলেন। সেই ফোল্ড অ্যাপ্রোচে তিনি বললেন কি না অ্যানথ্রোপোলজিকে আমরা ব্রডলি ক্লাসিফাইড ইনটু 4 ব্রাঞ্চেস। দে আর সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি, physical or biological anthropology, archaeological anthropology and linguistic anthropology. Clear? সো যে কোনোভাবেই যদি ব্রাঞ্চেসের পেশেন্টটা আসে তোরা এই স্কুল অফ থটসের জাস্ট একটা চার্ট দিয়ে দেখিয়ে দিবি, ঠিক আছে? এরপর আমরা আসি কিসের না বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে। সো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি এখানেও একটা কথা বলি, প্রথম দিকে কি করা হতো না ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বলা হতো। তাই জন্যই দেখবি কি না ব্লুমেনব্যাক তাকে কি বলা হয় না ফাদার অফ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বলা হয়। তো এই যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি তাকে হোয়াইট ডিফাইন করলেন কি বলে না ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ বডিলি অ্যাপিয়ারেন্স অফ ম্যান, অর্থাৎ বাইরে থেকে তুমি যেমন ভাবে দেখছো সেটাকে স্টাডি করা, তার যে ভ্যারিয়েশন তার যে ইভলিউশন আদি মানুষের সাথে বর্তমান মানুষ বা একটা গ্রুপ অফ মানুষের সাথে আর একটা গ্রুপ অফ মানুষের তুমি বাইরে থেকে যেগুলো দেখছো সেগুলোকে স্টাডি করে কিনা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। সো বললাম পরবর্তীকালে কি হয়েছে না আমরা কি করি না মলিকিউলার লেভেলে শুধু স্টাডি করতে পারি, তাই না? হিউম্যান জেনেটিক্স এত উন্নত হয়ে গেছে। সো আমরা জানি কি না ভ্যারিয়েশন সেটাও কোন লেভেলে এক্সিস্ট করে না ওই জিন লেভেলে বা মলিকিউলার লেভেলে এক্সিস্ট করে। সেই জন্য আমরা কি করলাম ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি এই টার্মটাকে ছেড়ে দিয়ে কি ইউজ করলাম বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। ক্লিয়ার? সো এরা কি করে এরাও কিন্তু একই কাজ করে। তারও আগে বলিনি যে অ্যানথ্রোপোলজির দুটো মেইন অবজেক্টিভস আছে, একটা হলো কি না ইভলিউশন স্টাডি করা আর একটা হলো কি না ভ্যারিয়েশন স্টাডি করা। সো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিরও সেম ওয়েতে কি ওর লক্ষ্য, একটা হলো কি না স্টাডি অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইভলিউশন অফ দ্য হিউম্যান স্পিসিস দেখা গেল, আর কি না কজেস অফ প্রেজেন্ট হিউম্যান ডাইভার্সিটি, অর্থাৎ বায়োলজিক্যাল ইভলিউশন অ্যান্ড বায়োলজিক্যাল ভ্যারিয়েশন স্টাডি করে কে না বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির লোকজন। হলো? সো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি পরবর্তীকালে কি হয়েছে না অনেক ডেভেলপ করেছে। সো বিভিন্ন ফিল্ডে সে কাজ করতে শুরু করেছে। দেখে নিই কি কি বলছে না বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি প্রথম কি করছে না আমরা দেখেছি যে কোনো অ্যানিমালসের বা যে কোনো প্লান্টের যদি আমরা বলি ডিস্ট্রিবিউশন কোথায় থাকে কোথায় পাওয়া যায় আমরা কিন্তু কি করি সার্টেন এরিয়ার মধ্যে তাকে রেস্ট্রিক্ট করে দিই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু হিউম্যানের ডিস্ট্রিবিউশন বললে আমরা কি বলি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তার মানে আমরা কি করেছি ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনে নিজেদেরকে অ্যাডাপ্ট করেছি। সেটা কিভাবে অ্যাডাপ্ট করেছি আমাদের বায়োলজিক্যাল কিছু চেঞ্জেস দিয়ে আর তার সাথে সাথে কিছু কালচারাল ফ্যাক্টরস যেমন ডায়েট ক্লোদিংস হাউস প্যাটার্ন এগুলো দিয়ে কি করেছি আমরা ওই এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি। তাহলে আমাদের অ্যাডাপ্টেশনটাও কি না বায়ো কালচারাল অ্যাডাপ্টেশন, তাই না? আর কি করার চেষ্টা করে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির লোকজন কিভাবে আমাদের গ্রোথ হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে বা ডিজিজগুলো কেন হচ্ছে কিভাবে সেটা স্প্রেড করছে। আর কি স্টাডি করি আমরা হিউম্যান অরিজিন স্টাডি করি ইভলিউশন স্টাডি করি আর ভ্যারিয়েশন স্টাডি করি। তাহলে এই যে এত ভ্যারিড ফিল্ড অফ স্টাডি করে অ্যানথ্রোপোলজির লোকজন ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির লোকজন অটোমেটিক কি হয়ে যাবে প্রথম দিকে একসঙ্গে সবাই একজন লোক সবটা স্টাডি করতে পারে যখন কি না অল্প অল্প জিনিস লোকজন জানে। কিন্তু যেই মুহূর্তে কি হচ্ছে অনেক ডেভেলপ করে যাচ্ছে প্রত্যেকটা জায়গা অনেক কিছু জ্ঞান ঢুকে যাচ্ছে তখনই কি হচ্ছে স্পেশালাইজেশনের গল্প কিন্তু আসে।
সো মেডিকেল ফিল্ডে যদিও তোরা দেখিস তাহলে দেখবি কার্ডিওলজিস্ট তারও আবার স্পেশালাইজেশন, কেউ হচ্ছে সার্জন, কেউ হচ্ছে মেডিসিনের ডাক্তার। তাহলে দেখ এই সমস্ত ফিল্ডগুলো ডেভেলপ করেছে বলেই কি হচ্ছে একজন মানুষের পক্ষে সবটা জানা সম্ভব হচ্ছে না, তখনই কি হচ্ছে ওর ব্রাঞ্চিং হচ্ছে। সো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও আমরা দেখেছি তাই, প্রথমে যে 4টে ব্রাঞ্চ হলো, আবার দেখছি কি না ওই ব্রাঞ্চগুলোও যখন ফ্লারিশ করছে তখন তাদের মধ্যে কি এসছে না সাব ব্রাঞ্চ এসছে। তো সাব ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে আমরা কি দেখেছি না প্যালিও অ্যানথ্রোপোলজি। এই ক্ষেত্রে বলি প্যালিও মানে হচ্ছে কি না পুরানো, পাস্ট। তো পাস্ট যে হিউম্যান সেগুলোকে নিয়ে স্টাডি করা কি না প্যালিও অ্যানথ্রোপোলজির কাজ। সো যে ফার্স্ট হিউম্যান তাদেরকে তুই কীভাবে পাবি, তাদেরকে তো আর প্ল্যানচেট করে ডেকে আনছিস না, তখন তাদেরকে পাচ্ছিস তাদের কোনো না কোনো রিমেন্স তোরা মাটি খুঁড়ে সেটাকে উদ্ধার করছিস। সো মাটি খোঁড়া মানেই কি না সেটা হচ্ছে হিস্ট্রি, সেটা হচ্ছে এক্সকাভেশন। তো সেই জন্য কি করা হয় অনেকের প্যালিও অ্যানথ্রোপোলজিতে অনেক বইতে কি করা হয় না এই ব্রাঞ্চটাকে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি ব্রাঞ্চ হিসাবে ধরে নেওয়া হয়। ঠিক আছে। সো নেক্সট হচ্ছে কি না হিউম্যান জেনেটিক্স। সো যে কোনো ইভলিউশনারি প্রবলেমস, ধর একটা ফসিল রিমেন্স পাওয়া গেছে, তার মধ্যে কি আছে না আগের যেটা সেটারও এভিডেন্স আছে, আবার যেটা পরের যে বিবর্তন হয়ে যে মানুষটা এসছে তাদেরও কিছু ক্যারেক্টার্স ওর মধ্যে রয়েছে। সুতরাং অ্যানথ্রোপোলজিস্টরা কী করছে না ওকে ওই ক্যারেক্টার্সের বেসিসে প্লেস করতে পারছে না যে ওকে কোথায় রাখবে, এদিকে রাখবে না ওদিকে রাখবে। সেই ক্ষেত্রে কিন্তু হিউম্যান জেনেটিক্স মলিকিউলার লেভেলে স্টাডি করে দেখিয়ে দিচ্ছে যে কার সাথে তার জেনেটিক সিকোয়েন্সের সিমিলারিটি আছে। তো সেই প্লেসে বা সেই জেনাসের মধ্যে আমরা কি করছি না তাকে প্লেস করছি। আর কি না যে কোনো ক্যারেক্টার্স তার জন্য রেসপন্সিবল কে না জিন, সেটা আমাদের কে বলে গেছিলেন না মেন্ডেল বলে গেছিলেন, তাই তো। সো যে কোনো বিহেভিয়ার্স এই দেখবি বেশিরভাগ এখানে একমাত্র 3জনের গলা পেলাম আর কারোর গলা পেলাম না। তো এই যে ক্যারেক্টারটা টিমেট একটা ক্যারেক্টার যে জিজ্ঞাসা করবো কি করবো না, এটা আসলে তোদের দোষ না, এটা কাদের দোষ না জিনের দোষ। ওই জিনটা তোকে কি করছে না ওই ক্যারেক্টারটা এক্সপ্রেস করতে সাহায্য করছে। সো এই যে ইন্ডিভিজুয়াল যে ভ্যারিয়েশন বা পপুলেশন যে ভ্যারিয়েশন তার পিছনে একমাত্র কারণ কি না জিনের স্ট্রাকচার বা জিনের যে সিকোয়েন্স তার চেঞ্জেসগুলো, তো সেটা নিয়ে ডিল করে কিনা হিউম্যান জেনেটিক্স। নেক্সট হচ্ছে কিনা এথনোলজি। এথনোলজি কী করে, এথনোলজি হচ্ছে হিউম্যান গ্রুপকে হিউম্যান পপুলেশনকে আমরা তার আউটার অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করে আমরা কি করেছিলাম না কতগুলো গ্রুপে ভাগ করেছিলাম, সেটা আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা এটাকে বা স্টাডির সুবিধার জন্য আমরা এই গ্রুপিংটা করেছিলাম। তো তাকে আমরা কি বলি না রেস বলি। সো এই যে রেস, এই রেসকে নিয়ে স্টাডি করাটাই হচ্ছে কি না এথনোলজির কথা। নেক্সট দেখলি হার্সকোভিটস কি বলেছিলেন যে অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ বডিলি মেজারমেন্ট অফ হিউম্যান। সো ওই যে মেজারমেন্ট সেইটা নিয়ে ডিল করে কি না অ্যানথ্রোপোমেট্রির লোকজন। আর আমরা কি করি না অ্যানিমাল যে ক্লাসিফিকেশন তার যে একটা অর্ডার আছে সেই অর্ডারটা প্রাইমেট, সেই প্রাইমেট অর্ডারের মধ্যে মানুষও থাকে আবার কে থাকে না মাঙ্কিজ আর এপসও থাকে। সো এই যে প্রাইমেট গ্রুপ তাদের নিশ্চয়ই কিছু ক্যারেক্টার্স আছে যেটাকে করে না হিউম্যান সাপোর্ট করে, আবার কিছু কিছু ক্যারেক্টার্স এমন আছে সেই জন্যই কি আছে না প্রাইমেটের মধ্যে 244 স্পিসিস আছে। সো এই 244 স্পিসিস যে বলছি তার মধ্যে একটা স্পিসিস হচ্ছে কি না হিউম্যান, আর কি আছে না অন্যান্য স্পিসিসগুলো মাঙ্কিজ এপস এরা হচ্ছে নিয়েছে, তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু ডিসিমিলারিটি আছে, সেই জন্য তাদের এই ব্রাঞ্চিংটা আমরা করেছি। তো সেটা নিয়ে ডিল করে কিনা প্রাইমেটোলজি আর তোদের ইউনিট 2। নেক্সট হচ্ছে কি না অস্টিওলজি। আমরা বলেছি কি না অ্যানথ্রোপোলজি কি করে না পাস্টকে নিয়ে ডিল করে, পাস্টের হিউম্যানসরা কেমন ছিল সেগুলোকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে সেগুলো আমরা পেয়েছি কোথা থেকে না মাটির নিচের থেকে বিভিন্ন খুলি বা হাড় এগুলো আমি পেয়েছি। সো ওই হাড় বা খুলি হলে না তাই বুঝতে পেরে যাবি, কিন্তু পার্টিকুলারলি যদি তুই কোনো একটা হাড় পাস বা কোনো একটা দাঁত পাস সেটা যে হিউম্যানের তোকে তো আইডেন্টিফাই করতে হবে।
সেই জন্য কি হচ্ছে না, হিউম্যানের যে 206খানা বোনস রয়েছে সেটা সম্পর্কে আমার ভালো জ্ঞান থাকাটা দরকার, সেটা নিয়ে ডিল করে কিনা অস্ট্রিওলজির লোকজন। নেক্সট হচ্ছে কিনা হিউম্যান ইকোলজি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই, যদি প্রিলি রেজাল্ট বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে তো মেন্সের ডেট দিয়ে দেয়, সেটা যদি খুব আগে হয়ে যায় তাহলে আমি কি করবো, আর একটা এক্সট্রা ক্লাস নেব প্রত্যেক উইকে, ঠিক আছে, করে আমি তোদের শেষ করে দেবো। কিন্তু প্রত্যেকটা ক্লাসে খুব তাড়াহুড়ো করে আমি শেষ করতে চাইছি না, সেই জন্য কথাটা তোদের বললাম যে ভয় পাওয়ার কিছু নেই, আমি শেষ করে দেবো, সেটা আমার দায়িত্ব। ঠিক আছে ম্যাম। কারণ অনেক কিছু বললে তোরা আলটিমেট কি হবে, কোনোটাই নিতে পারবি না যদি আমি খুব স্কিপ করে করে চলে যাই। নেক্সট হচ্ছে ঠিক কি আছে। না হিউম্যান ইকোলজি। হিউম্যান ইকোলজি কি হচ্ছে না, এনভায়রনমেন্টের সাথে আমাদের মানুষের সম্পর্ক তো রয়েছে, বিকজ এনভায়রনমেন্টই আমাদের কি করে না, আমাদের কালচারটাকে ফ্রেমওয়ার্ক করতে হেল্প করে। যদি ধর আমি বলছি যে ফরেস্ট যে ট্রাইবগুলো, তারা অটোমেটিক কি করবে না, হান্টিং গ্যাদারিংই তাদের পেশা হবে, তাই না? সো হান্টিং গ্যাদারিং করলে তাদের তো ওই জায়গাটা জিনিসপত্র শেষ হয়ে গেলে আরেকটা জায়গায় চলে যেতে হবে, সো তাদের লাইফ কেমন হবে না, নোম্যাডিক যাযাবরের মতো। আর যাযাবর যদি হয় তাহলে তাদের একটা বিশাল ফ্যামিলি স্ট্রাকচার, জয়েন্ট ফ্যামিলি মেনটেন করা কিছুতেই সম্ভব না। সো তাদের কি থাকবে না, নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার থাকবে, তাই না? আর কি থাকবে, তাদের নিশ্চয়ই পার্মানেন্ট সেটেলমেন্ট করে কোনো লাভ নেই, ওটা তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সবসময় মুভ করছে, সুতরাং কি হচ্ছে ওদের টেম্পোরারি সেটেলমেন্ট। তাহলে দেখ একটা এনভায়রনমেন্ট কিভাবে কি করছে না হিউম্যানের কালচারটাকে শেপ করছে, সেটাই আমরা এখানে পড়বো হিউম্যান ইকোলজি। নেক্সট হচ্ছে কি না ফরেনসিক অ্যানথ্রোপোলজি। সো আমাদের সমাজকে তো কিছু দেওয়ারও আছে, তাই না, আমাদের সাবজেক্টটার। তো সুতরাং শুধুমাত্র ডেভেলপমেন্টের, একটা কান্ট্রির ডেভেলপমেন্টে হেল্প করছে সেদিকটা শুধুমাত্র না, আমরা কি করছি, কিছু মেডিকো লিগাল অ্যাসপেক্ট সলভ করার কাজেও অ্যানথ্রোপোলজি হেল্প করছে। কোনো একটা ক্রিমিনাল কেস, কাউকে একটা খুন করেছে, সে আত্মহত্যা করেছে না খুন হয়েছে, বা যাকে কে খুন করেছে কালপিটটা ধরার ক্ষেত্রে, বা ধর আমি বলছি এখানে দেব খুব ফেমাস হয়ে গেছে, দেব ফেমাস হয়ে গেছে, তখন কি করছে না, দুজন ভদ্রমহিলা এসে বলছে কি না আমার বাচ্চাটার বাবা হচ্ছে আপনি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে না, ওকে তো প্রুভ করতে হবে যে না ওই বাচ্চাটার বাবা ও নয়। তো সেই ক্ষেত্রে কি করছি না, আমরা প্যাটার্নিটি ডায়াগনোসিস করছি। তো সেগুলো সবটাই কিসের মধ্যে পড়ছি না, ফরেনসিক অ্যানথ্রোপোলজির মধ্যে পড়ছে। বা আমি ধরলাম যে আমার ফ্যামিলিতে কোনো একজনের মানে অনেক আগের পূর্বপুরুষ কেউ একটা কি হচ্ছে না থ্যালাসেমিক পেশেন্ট ছিল। সো আমার মনে স্বভাবতই একটা আতঙ্ক কাজ করবে যে আমার যে বেবিটা হবে সেও কি থ্যালাসেমিক হওয়ার সম্ভাবনা আছে, বিকজ আমরা জানি কি না থ্যালাসেমিয়া ইজ আ জেনেটিক ডিসঅর্ডার। সো এই ক্ষেত্রে আমরা কি করি না, জেনেটিক কাউন্সেলিংয়ের হেল্প নিই। সো এই সমস্ত কিছুগুলো আমরা কোথায় পড়বো না, এই ফরেনসিক অ্যানথ্রোপোলজি আর ইউনিট 3 এর মধ্যে পড়বো। নেক্সট হচ্ছে কি না অক্সোলজি। অক্সোলজিতে কি করি আমরা, হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ডিল করি। দেখ আমাকে তোরা ওই যারা আমাকে দেখেছে তারা দেখবি কি না, আমাকে তোরা যতই খাওয়া যতই কিছু কর আমি কিন্তু কিছুতেই মোটা হবো না। সো ওটা কি না আমার কিন্তু একটা জেনেটিক এন্টিটি, তাই না? আবার কাউকে দেখবি কি না শুধুমাত্র জল খাইয়ে রেখে দে, হাওয়া খাইয়ে রেখে দে, সে মোটা হয়ে যাচ্ছে, তাহলে সেটাও কি না তার জেনেটিক এন্টিটি। সো তাদের ধাঁচটাই অমনি, দেখবি মা বাবারা বলে যে আমাদের বংশের ধাঁচটাই এমনি। সো এই বংশের ধাঁচ মানে কি না জিন্সগুলো, তাই না? তাহলে আমাদের যে গ্রোথ সেটাও কি না ডিফার করে, এবং সেই গ্রোথের পিছনেও কি আছে, বিভিন্ন ফ্যাক্টরস আছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কোথায় পড়বো না, এই অক্সোলজি এই ব্রাঞ্চটার মধ্যে পড়বো। ক্লিয়ার? সো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি মেনলি কি আছে না, এই ব্রাঞ্চগুলো আছে। সো এগুলোকে যদি আমার ব্রাঞ্চেস দেয় তাহলে আমাকে কী করতে হবে না, এগুলোকে জাস্ট মেনশন করে যাবি তাহলেও অনেক, কিন্তু এগুলোর সাব ব্রাঞ্চগুলো অবশ্যই বলবি, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, একটা মিনিট একটু পজ দিচ্ছি, হ্যাঁ একটু জলটা খেয়ে নিই।
এম এর স্কোপ অফ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বললে তাহলে